বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি বলেন, অনুমান নির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না। জানান, গেল ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণে সময় লাগবে। শারমিন নীরা রিপোর্ট। ২৪শে জুলাই অভ্যুত্থানে পুলিশ বাহিনীকে ফ্যাসিস্ট সরকার নিজের প্রয়োজনে ব্যবহার করার অভিযোগ ওঠে। সেই থেকে নানা কর্মকাণ্ডে পুলিশের প্রতি মানুষের আস্থা কমতে থাকে। ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ১৮০ দিনে কতটা উন্নতি হলো আইন শৃঙ্খলার পরিস্থিতির জানতে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি পড়েননি, বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের ১৮০ দিনে বাস্তবায়ন হওয়া কর্মসূচিগুলো প্রশংসিত হয়েছে। আমরা আশা করি ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা দিতে কোনো দেশ এগিয়ে এলে বাংলাদেশ তা গ্রহণ করবে। তিস্তা নিয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান প্রয়োজন বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার, তবে সেটা হতে হবে দেশের স্বার্থেই। বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। শুকনো মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশের উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র পানি সংকট। ২০১১ সালে তিস্তা পানি বন্টন চুক্তির খসড়া হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা এখনো বাস্তবায়িত হয়নি। তিস্তা সংকটের টেকসই সমাধানের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সোমবার বুয়েটে আয়োজিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে উঠে আসে নদী ব্যবস্থাপনার নানা সমস্যা ও সম্ভাবনার কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রায়োরিটি আইটেমগুলো থাকবে ভারতের সাথে সলভ করার জন্য, তাতে গঙ্গার উপরে চুক্তি, তিস্তার উপরে একটা চুক্তি। তিস্তার চুক্তি হলে আমি জানবো আমি কতটুকু পানি পাবো। তিস্তা টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তি যেন আমরা একটা চুক্তি করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন, তাদেরকে সমন্বয়ে আমরা কাজ করব। সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত ও টেকসইভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। কতটুকু গ্রহণযোগ্য হবে, নদীর গতি প্রকৃতি কি হবে, ভবিষ্যতে এটা কতটুকু কার্যকরী থাকবে কি থাকবে না, এ বিষয়টা আপনারা মতামত দিবেন। আমি তিস্তাপাড়ের মানুষ হিসেবে সেটাই বলবো, এটা অল্প সময়ের ভিতরে কার্যকর করা উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে ব্যর্থ হলে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ আরো বাড়বে। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তিনি জানান, দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনে টেকনিক্যাল সহায়তার জন্য অন্য দেশের সহযোগিতা নেয়ার কথাও জানান মন্ত্রী। কোনো দেশও যদি আমাদেরকে এই সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসেন, অবশ্যই আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দায়িত্ব গ্রহণের ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। এই অর্জন ধরে রেখে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপি সরকারের ৬ মাস উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মতবিনিময়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে সরকার গুরুত্ব দিচ্ছে। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মন্ত্রীরা। চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকারের ভিত্তিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছিল বিএনপি সরকার। ৬ মাসে এর দৃশ্যমান অর্জন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানা বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়। রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে এই ৬ মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয়, আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। এতে গণমাধ্যমের সামনে সরকারের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি ৮ মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট, সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন ২৪ ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এই বিষয়ে কাজ চলমান রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো, সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দিয়ে আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আজকে যারা সংসদে বিরোধী দল, তাদেরও নোট রিসেন্ট আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এর প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না। এটা সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জনপ্রশাসন উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই জনপ্রশাসন কমিশন ও মিডিয়া কমিশন গঠনের কাজ শুরু হবে। গণমাধ্যম কমিশন গঠন করার তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি, সেটা আপনার শীঘ্রই দেখতে পাবেন। আরেক প্রশ্নোত্তরে চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।
এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে বেশ বেকায়দায় সরকার। নির্বাচিত সরকারের ৬ মাসের মূল্যায়ন করতে গিয়ে এই সংকট মোকাবেলা করতে না পারাকেই বড় করে দেখছে সংসদের বিরোধী দল। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন না করাকেও সরকারের ব্যর্থতা বলে মনে করেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। আমি তারেক রহমান ২৪-এর গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার ১৮০ দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না, এবং সেই দিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই ৬ মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই ৬ মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তারা একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে। তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, ৬ মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। মানুষ নামাজে আসছে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের ৬ মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সিটি কর্পোরেশন থেকে এই নিবন্ধন নিতে হবে, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। নিয়ম না মানলে নিবন্ধন দেওয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে ৮টি জোনে আলাদা আলাদা রঙে রিকশা রাখা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্যান্য সিটিতেও এটি করা হবে। সরকারের ৬ মাসে এই মন্ত্রণালয়ে কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়, আরও অনেক কিছু করার আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেওয়াটা কঠিন। চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে।
এবার এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড 13 লাখের বেশি আবেদন পড়েছে। এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন দ্রুতই নীতিমালা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি। এরপর নিয়োগ দেওয়া হবে নতুন শিক্ষক। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সোমবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজন করা হয় কিউএস বাংলাদেশ ফোরাম 2026। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে যাতে গ্রো করতে পারি। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসএসসিতে এবার রেকর্ড 13 লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পড়ার কথা জানিয়ে তিনি বলেন নীতিমালা না থাকায় শুধু ফেল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীরাও আবেদন করেছে। আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছেন। সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন এরপরই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার মান উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের 180 দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। জুলিয়া তানহা, 71, ঢাকা। জুলাই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানেন না বলে তার দাবি। এদিকে ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে করা মামলার রায় যে কোনো দিন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের আদালতে চূড়ান্ত হবে। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ বিষয়ে কিছু জানেন না তারা। একটা পত্রিকা কি কারণে কি লেখে সেটার উপরে বেসিস করে তো আমাদের কোনো বক্তব্য বলা ঠিক না, কারণ এটা ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জ্যেষ্ঠ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের 7 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধের মামলার আজকে যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। ক্যাম্পাসে উপস্থিতিই হচ্ছে অফেন্স না। আমি আমার ক্যাম্পাসে উপস্থিত থাকব, আমি মিছিলে উপস্থিত থাকবো, উপস্থিতি ইটসেলফ অ্যামাউন্ট টু অ্যান অফেন্স, এটা তো হতে পারে না। অরিজিনাল সাক্ষী, আত্মীয় স্বজন, মৃতের আত্মীয় স্বজন যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাজিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে হত্যা ও উস্কানির পরিকল্পনা, সহযোগী সংগঠনের অপব্যবহার ও গণমাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। সিফাত ফারুকী, 71, ঢাকা। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করতে চায় এনসিপি।
বললেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পেশাগত জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা জানতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমাধ্যমের সংকুচিত ব্যবহার ঠেকাতে হবে বলেও মত এই নেতার। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার তুমুল লড়াইয়ের সময় ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেছেন সাংবাদিকরা। শত বাধা পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশ বিদেশের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন তারা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের সংবাদ সংগ্রহে নানা ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এনসিপির ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এই মতবিনিময়ের আয়োজক। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালে, এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা স্থগিত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা বিক্রেতারা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো বিক্রেতার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। তাই কৃষক, সার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান তারা। কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর আগে অতীতে 4 বার আন্দোলন করেছি। এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ, এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না রিক্রুটিং এজেন্সি। এবছর দেশটিতে 6000 কর্মী পাঠানোর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার অর্ধেকও পূরণ হয়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশে গমনিচ্ছুদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ থেকে এবছর 6000 ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা আপাতত স্থগিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যোগদানে ইচ্ছুক কর্মীদের 2-3 কর্মদিবসের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সকল ধরনের ভিসা বন্ধ এমন অপপ্রচারে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের। দেশ থেকে 2টা লোক গেলে 2টা লোকই রেমিটেন্স পাঠাবে। সেই রেমিটেন্সে 10 টাকা পেলেও বাংলাদেশ পাবে বা আমাদের দেশ পাবে। তো সেই সহযোগিতা চাচ্ছি আমরা, কি আমাদের সামনে ইন্টারভিউ আছে 29-30 তারিখ। তো সেই 29-30 তারিখের ইন্টারভিউটা তো জানে আমরা বেশ কিছু লোক পাই, সে সহযোগিতাটা চাচ্ছি। কারণ অনেক মানুষ বিভ্রান্তিতে ফেলছে, ফেসবুকে, ইউটিউবে, এখানে সেখানে বলছে যে দুবাই বন্ধ, কিভাবে লোক যাবে, দুবাই বন্ধ, কিভাবে লোক যাবে। কিন্তু না, দুবাই কোনো বন্ধ নাই, দুবাই ওপেন আছে, দুবাই খোলা আছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে বৈঠক করে দুবাই ট্যাক্সিতে লোক পাঠানো হচ্ছে, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারা যে 6000 লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার 1000 নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও 1000 নিবে এবং এই বছরের মধ্যে তারা 6000+ সংখ্যক লোক নিতে পারবে। এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয়,
এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে 20 থেকে 25টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। দুবাই ট্যাক্সিতে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে চলতি মাসে ঢাকায় আসছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। সারা দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ফিলিং স্টেশন থেকে বাসা বাড়ির রান্নাঘরে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার 14টির মধ্যে মাত্র 2টি স্টেশনে সীমিত গ্যাস সরবরাহ থাকায় যানবাহন চালকদের লাইন দীর্ঘ হয়েছে। আর প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। পরিকল্পিতভাবে যদি গ্যাস আমরা নিতে পারি তখন আমরা সারাদিন চালাতে পারি, আর এখন যে গ্যাসটা আমরা নেই এখন আমরা সারাদিন চালাতে পারি না। ঢাকার ধামরাইয়েও বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি বন্ধ থাকছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইনে চাপ না থাকায় গাড়িতে গ্যাস সরবরাহ করতে সময় লাগছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরু করার পরপরই পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল গ্রাহকদেরকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারিনি, তো পর্যায়ক্রমে এটা সমাধান হবে। ফেনীতেও শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস পাইতেছে ইনশাল্লাহ আজকে 2 দিন, কোনরকম আমারই নয়, তবে 170 টাকার গ্যাস দিচ্ছে, এরকম হলে মোটামুটি চলবো। আসছে বরং এভাবে চলুক, আলহামদুলিল্লাহ আমরাও চলতে পারি। আমরা শনিবার সন্ধ্যা 6:30 আমাদের পাম্পে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আসছে, আর আমরা ওই শনিবার থেকে কন্টিনিউ গ্যাস দিতেছি। জেলার 12টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হলেও চাপ রয়েছে স্বাভাবিকের চেয়ে কম। তাই গ্যাস নিতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নূর তাজবিন মীর, 71। গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের চিনির বাজারে। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বাড়তি খরচ এবং বাজারে অস্থিরতার কারণে চিনির দাম এখন ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশে বেসরকারি খাতের 5 শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মোনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে। পরে নিজেদের কারখানায় পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশ জুড়ে গ্যাস সংকটে গত 3 দিন ধরে বন্ধ রয়েছে চিনি উৎপাদনকারী কারখানাগুলো, যে কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েকদিনে কোম্পানিগুলোর কাছে থাকা চিনির মজুদ শেষ হয়ে গেলে দেশ জুড়ে সরবরাহ চেইনে বড় ধাক্কার শঙ্কা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে চিনির দাম মন প্রতি বেড়েছে 70 থেকে 75 টাকা। বাজারে প্রতিমন লাল চিনি বিক্রি হচ্ছে 3,650 থেকে 3,655 টাকায়। গ্যাস সংকটের কারণে চিনির এটা অনেক সংকট হয়ে গেছে। এখন আমরা অ্যাভেলেবেল চিনি পাচ্ছি না। চাহিদার তুলনায় 10 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা কাস্টমারকে সঠিকভাবে সেবা দিতে পারছি না। সন্ধ্যার পরে আবার আমরা খবর পাইছি যে ফিশ মিল আবার তাদের গ্যাসের সংযোগ পাইছে, তারা আবার পুনরায় প্রোডাকশনে গেছে। এ বিষয়ে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচ বাড়ছে। এর প্রভাব চিনির বাজারেও পড়ছে। প্রত্যেকটা মানুষের যদি রেশন কার্ড থাকতো তাইলে এটা কন্ট্রোল করা যেত। এখন উচিত হলো সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, উৎপাদন যেন ব্যাহত না হয়, এর জন্য সরকারের উচিত এগুলির মধ্যে খাদ্য এটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 22 লাখ টন চিনি প্রয়োজন, আর এই চাহিদার 98%-রও বেশি চিনি আমদানি করতে হয়। মনিরা কাজুরি, 71।
দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন স্থানে টানা 10 ঘন্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগও পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে গ্যাস সংকট ও কয়লার কারণে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘ্ন হচ্ছে। এদিকে পিডিবির আওতাধীন এলাকার গ্রাহকদের অভিযোগ, বিল নিয়মিত পরিশোধ করেও মিলছে না বিদ্যুৎ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংও কমে আসবে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। দেশের 4টি সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পটুয়াখালীর কুয়াকাটায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে 3 থেকে 5 ফুট। প্রচণ্ড ঢেউয়ে কুয়াকাটা 0 পয়েন্ট, টুরিস্ট পুলিশ বক্স ও পূর্ব পশ্চিম সৈকতের বিভিন্ন স্পটে ভাঙন দেখা দিয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 3 দিনে ঢেউয়ের তোড়ে কুয়াকাটার অন্তত 10 ফুট সৈকত ভেঙে গেছে। ঝুঁকিতে পড়েছে পশ্চিমের ব্লক পয়েন্ট। স্থানীয় লোকজন ও পর্যটকরা বলছেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে এতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ সৈকত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা শিগগিরই বিলীন হবে। বাদ দেওয়া হয় না ভালোভাবে, এখানে মনে করেন ঢেউয়ে ভেঙে যাইতেছে চারকোনা। এই জিরো বাইক গুলো আলটিমেটলি মানে ধসে পড়ছে, এই জন্য কিনারায় থাকা সবকিছুই আসলে মানে একটা হুমকির মধ্যে আছে। বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় কলাপাড়ার মৎস্য বন্দর, অলিপুর ও মহিপুরের ঘাট সহ বিভিন্ন মোহনায় আশ্রয় নিয়েছে সব মাছ ধরার ট্রলার। জেলে ও ব্যবসায়ীরা জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ ও অবৈধ ট্রলিং বোটের কারণে মাছ শিকার করা যাচ্ছে না। পরিমাণে আমরা সাগরে জাল বাইতে পারি না, ঠিক আছে, জালের উপর থেকে বোট চালাই গেলে ও জাল কাটে ফেলায়। এই অবৈধ ট্রলিংগুলো প্রচলিত হওয়ার পরে আমরা সাধারণত জেলেরা, ক্ষুদ্র জেলা নিঃস্ব হয়ে যাচ্ছি। তাহলে জেলেরা বলাবে আমাদের যত ঋণগ্রস্ত করে কাজবাজ করছি, আমাদের পথের ভিখারি হইতে হবে লাস্টে। এদিকে কলাপাড়ার ভেঙে যাওয়া সদরপুর স্লুইচ, জামালপুর বেড়িবাঁধ, পশ্চিম লোদা গ্রামের রিং বেড়িবাঁধ মেরামত না করায় আতঙ্কে রয়েছেন 10টি গ্রামের মানুষ। কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া কর্মকর্তা জানান, সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী রাঙ্গাবালিতে কখনো মুষলধারে বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। শাকিলা শম্পা, ৭১। সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটাল নির্ভর তরুণ গ্রাহকদের জন্য সার্কেল নামে নতুন সেবা চালু করল মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যৎমুখী ও প্রযুক্তি নির্ভর সুবিধার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে নতুন এই প্যাকেজ। ঢাকার একটি 5 তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড সার্কেল উন্মোচন করেছে রবি জিয়াটা পিএলসি। এই বিবর্তন ব্র্যান্ডের গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান 016 নম্বর সেবা, প্যাকেজ ও ব্যালেন্স আগের মতোই বহাল ও সচল থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এগুলো নিরাপদ ও পূর্ণাঙ্গভাবে সচল থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সেতারা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।